আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই এবং এই আলোচনার জন্য স্টুডিওতে 3 জন অতিথি আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও আইনের শিক্ষক, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব আশরাফ আলী আকুন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব ফরিদুল হক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা শুরু করছি রাজনীতির বিষয় নিয়েই এবং রাজনীতিবিদরা কী করছেন সেটি একটু জানি। গণমাধ্যমের খবরে বেশ কিছু খবর বেরোয়, সেরকমের একটি খবর জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, একটু আপনার কাছে জানতে চাই। ফেনীতে নিজাম হাজারীর ঘাটলা এখন বিএনপির ঘরে ঘরে, শিরোনামের খবরটা নিশ্চয়ই আপনি পড়েছেন। আজকে বেশ বড় করে খবরটি এসছে দৈনিক, একটি জাতীয় দৈনিকে। এবং কারা এখন নতুন মুরব্বী, কে কোথা থেকে কত চাঁদা নেন, কারা নেন, পুরো বিস্তারিত বর্ণনা সেখানে এসছে। বিএনপি কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে, তাদের সাসপেন্ড করেছে। তারপরেও কি আসলে কমলো মাঠ পর্যায়ে নেতাকর্মীরা? কতটা সতর্ক হলো আসলে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দিব্যিক আলোচক। প্রথম কথাটা হলো যে একটা রাজনৈতিক দলের দুটো অবস্থা থাকে। একটা অবস্থা থাকে পার্টি ইন পজিশন, পার্টি ইন অপোজিশন। পার্টি ইন পজিশনে যখন কেউ সংগঠন বিরোধী কার্যকলাপ করে বা বেআইনি কার্যকলাপ করে, তাকে বহিষ্কারের সাথে সাথে তার দরজায় গিয়ে পুলিশ হাজির হয়। কারণ ফরিদুল হক তো মনে হয় আইনের ছাত্র না? জি। তো ওখানে দল যখন বহিষ্কার করে তখন একটা প্রাইমা ফেসি দাঁড়ায়, মানে প্রাথমিক সত্যতা দাঁড়ায় যে তোমাকে তোমার দল বহিষ্কার করেছে চাঁদাবাজির অভিযোগে। এইটা একটা সাক্ষী হিসাবে দাঁড়ায়। তখন পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশনে যায়, 1। আর নাম্বার 2 হচ্ছে হোয়েন পার্টি ইন অপোজিশনে যখন থাকে তখন তো দৌড়ের উপর এমনি থাকে, সরকারি দলের চাপে থাকে, তো কোনো বেআইনি সুযোগ সুবিধা নেওয়ার কোনো ব্যবস্থা নাই। তো বাংলাদেশে এখন এমন একটা অবস্থা, এটা আমরা রাজনৈতিক দলগুলি আমরা নট পার্টি ইন পজিশন, নট পার্টি ইন অপোজিশন। তো এই দুইটার মাঝখানে আপনি দেখবেন যে কেউ আইন বিরোধী বা অনিয়ম করলে যখন দল বহিষ্কার করছে তখন তার এখানে পুলিশ, আমরা বলছি এমনকি দল থেকে কারো বিরুদ্ধে মামলাও করা হয়েছে ময়মনসিংহের ভালুকায়। তো পুলিশ বলে যে সিআরপিসি এবং পেনাল কোডে এমন কোনো ব্যবস্থা নাই দলীয় সম্পর্কের কারণে কারো বিরুদ্ধে মামলা করা যায়। পুলিশ বলে যে অ্যাগ্রিভড তিনি মামলা করবেন, অথবা পুলিশ নিজে বাদী হয়ে মামলা করবে। তো এই দুটো অবস্থাই হচ্ছে না। তো এই কারণে আমি আপনাকে বলছি সেটি এখন না হয় ক্ষমতায় নেই বলে হচ্ছে না। হ্যাঁ, যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন কিভাবে আমি আপনাকে থাকবে? বিএনপি যদি আল্লাহ তাআলা ওই তৌফিক দেন, বিএনপিকে জনগণের জন্য কাজ করার দায়িত্ব আল্লাহ তাআলা দেওয়ার কথা মতো মনে করেন, তাহলে যে অনিয়ম করবে ও বহিষ্কারের চিঠিটা পত্রিকায়ও যাবে, ওর বাসার দরজার সামনে। কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা কিভাবে নেবে? মামলা তো করতে পারবে না। তখন তো আপনার পুলিশ আপনার কথা শুনবে। এখন তো আমার পুলিশ আমার কথা শুনছে না। মানে তখন আপনারা আইনের বাইরেও পুলিশকে কথা শোনাতে পারবেন। তখন তো আইন তো নাই। তখন পুলিশ মনে করবে যে গভর্নমেন্ট আমার সাথে আছে, যে এবং এইদিকে তারে বহিষ্কার করার কারণে প্রাইমা ফেসি আছে, প্রাথমিক সত্যতা আছে। ইন দ্যাট কেস তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তখন আইনের ভাষা পাল্টে যাবে। এবং এক্স্যাক্টলি আমি আপনাকে বলছি, আপনি যেভাবে বলছেন আইনের ভাষাটা এখন যেটা ওইটা হচ্ছে আইনের ভাষা। আর এখন যেটা এটা আইনের ভাষা না। আচ্ছা, এখন যেটা এটা আইনের ভাষা না। এটা আমি জানি না গভর্নমেন্ট থেকে ইনস্ট্রাকশন, ক্ষমতায় যিনি থাকবেন পুলিশের কথা তার শোনাটাই আসলে আমি গভর্নমেন্ট, আপনি যে ক্ষমতায় থাকবে তখন সে যদি চায় যে অন্যায়ের বিচারটা হোক আর তার দলেরই কেউ অন্যায় করে,
তো সেইটা আরও তড়িৎ গতিতে হবে না, কিন্তু যেহেতু আপনি বলছেন পুলিশ বলছে সিআরপিসি বা অন্য আইন অনুযায়ী দলীয় কারণে কারো বিরুদ্ধে মামলা করা যায় না, সেটি তখনও পারবেন না, আপনারা ক্ষমতায় গেলেও পারবেন না, তাহলে কিভাবে পুলিশ কথা আমি শুনবে? তখন আমার দল যদি কাউকে বহিষ্কার করে, যিনি অ্যাগ্রিভড তিনি তো অন্তত মামলা করার সাহস পাবেন, আর অন্যদিকে পুলিশ নিজে বাদী হয়েও মামলা করার সাহস পাবে। এখন তো আমি গভর্নমেন্টে নাই, আমি পুলিশকে তো আমি দিতে পারবো না, কেন ভয় পাচ্ছে? শেল্টার দিতে পারবো না। ওই সব নেতাদেরকে কেন পুলিশ ভয় পাচ্ছে, মামলা করছে না? স্থানীয়ভাবে পুলিশ, আমি আপনাকে বলি যে গণঅভ্যুত্থান্তর পরিস্থিতিতে পুলিশ বেসিক্যালি খুব অ্যাক্টিভলি যে কাজ করছে তা না, এবং সরকারের পক্ষ থেকেও পুলিশকে অ্যাক্টিভেট করার জন্য যেসব কাজ করা দরকার, যেমন ধরুন আমি আপনারই কেন মনে হয় বলেছি দীর্ঘ সময় ধরে যে সরকারের মধ্যে যেসব উপদেষ্টারা কথা বলতে পারেন এদেরকে অন্তত হেলিকপ্টার দিয়া জেলা প্রতিটা জেলার পুলিশ লাইনে পাঠিয়ে দেন, যে পুলিশের মোরাল স্ট্রেংথকে বুস্ট আপ করার জন্য, পুলিশকে এই অর্গানাইজ করার জন্য, অ্যাক্টিভেট করার জন্য, যে যারা যারা খুন খারাপির সাথে যুক্ত ছিল হাসিনার সময়ে ওদেরই শুধুমাত্র বিচার হবে, আর বাকি যারা আছে সবাই দেশের জন্য, সমাজের জন্য কাজ করেন। তাহলে কিছুটা বুস্ট আপ হতে পারে। আমরা আলোচনা আপনার কাছে ফিরবো, তার আগে একটু জানতে চাই যে আসলে শরিয়া আইন কি বলে, যে এই চাঁদাবাজি বা এই ধরনের কোনো ঘটনায় জড়িত থাকলে শরিয়া আইন কি বলে, একটু আশরাফ আলী এখন আপনার কাছ থেকে একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক, উপস্থিত সহ-আলোচকবৃন্দ, মানে শরিয়া আইনের বিচার কি, শাস্তি কি আসলে? আমরা 53 বছর যে ধারা রাজনীতি দেখছি, আসলে এই ধারায় এই রাজনীতিতে কোনোদিন দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, এগুলো ধর্ষণ বন্ধ হয় নাই। এইটাকে স্থায়ীভাবে বন্ধের জন্য প্রয়োজন হলো শরিয়া আইন। শরিয়া আইন হলো আল্লাহ প্রদত্ত আইন, তা মানুষ সৃষ্টি করছেন আল্লাহ। এই অপরাধগুলো কেমনে বন্ধ হবে তার বিধান দিয়েছেন আল্লাহ। দুর্নীতি যারা করবে রাষ্ট্রের, তারা হলো 3 গুণ শাস্তি হওয়া উচিত তাদের। এক নাম হলো তারা জাতির সাথে যে ওয়াদা দিয়ে তারা ক্ষমতা এনেছিল সেই ওয়াদাকে লঙ্ঘন করেছে, কারণ তাদের কাজই ছিল, রাজনীতিতে কাজ হলো মানুষের কল্যাণ করা। তো জনগণের কল্যাণের পরিবর্তে জনগণের অধিকার যারা হরণ করে, এ ধরনের শাস্তি থাকা তার উচিত। 2 নম্বর, সে শপথ ভঙ্গ করেছে। 3 নম্বর হলো সে রাষ্ট্রের অভূতপূর্ব ক্ষতি করে আন্তর্জাতিক মহলে আমার বাংলাদেশে বদনাম করেছে, কলঙ্কিত করেছে, বিগত দিনে করেছে। এই জন্য শরিয়া আইনটা এটা হলো এমন একটা আইন, এটা হলো যেমন শরিয়া আইন কি বলছে, চুরি করলে হাত কাটো। কার হাত কাটবে? অভাবী চোর না, স্বভাবী চোর। আজকের একজন এমপির যদি হাত কাটা দিত, এগুলো স্বভাবী চোর, এগুলো অভাবী চোর না, সমস্ত এমপিরা ভালো হয়ে যেত। একজন মন্ত্রী যদি হাত কাটতো, সমস্ত মন্ত্রীগুলো ভালো হয়ে যেত। আজকের মন্ত্রীরা লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা। ক্ষমতা গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন? শরিয়া আইন বাস্তবায়ন তো এটা হলো বাংলাদেশের 92 মুসলমান, এইটা হলো যদি সত্যিকার আপনি সুশাসন, ন্যায় বিচার চান, দুর্নীতি দুঃশাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র চান, তা শরিয়া আইনে কোনো বিকল্প নাই। এইটা আমরা বুঝাইতে পারি না মানুষকে, এটা বুঝাইতে না পারার কারণে আমি আসলে যে কারণে জানতে চাওয়া, এর মধ্যে জামাতের এক নেতা তিনি বলেছেন যে তা জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে এবং নারীরা নারীদের সামনে নাচতে পারবে, পুরুষের সামনে নাচতে পারবে না, এই ধরনের বেশ কিছু ব্যাখ্যা তিনি দিয়েছেন। আপনারা যেহেতু রাজপথে তাদের জোট সঙ্গী, এখন পর্যন্ত আপনাদের অবস্থান কি আসলে? আপনারা ক্ষমতায় গেলে এটা তো আমরা এখনো হবে না। শরিয়া আইন বাস্তবায়নের জন্য শরিয়া বিশেষজ্ঞ দিনে বৈঠক করতে হবে। কোনটা কখন কোন কিভাবে হবে এইটা আলাপ আলোচনার মাধ্যমে পেশ করতে হবে। আমি একা মুখস্থ কিছু বলতে পারবো না, শরিয়ার যারা বিশেষজ্ঞ, কারণ শরিয়া আইন দীর্ঘদিন ছিল না। শরিয়া আইন নূতন করতে হলে যারা এই শরিয়া বিশেষজ্ঞ আছেন তাদের বৈঠক করতে হবে। বড় বড় আলেম ওলামা, বিভিন্ন বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে বসতে হবে। শরিয়া আইন কোন জায়গায় কোনভাবে প্রয়োগ করা হবে। যেমন বললাম, অভাবী চোরকে হাত কাটা যাবে না। সে কারণে কি কয়েকজন আপনাদের জোট সঙ্গী বা রাজপথের বন্ধু কয়েকজন আফগানিস্তান ঘুরে এসেছেন? না, এইটা আমরা জানি না আফগানিস্তানে কি জন্য গেছে, তারা আমরা জানি না। এটা আমাদের সাথে কোনো আলাপ হয় না, তারা গেছে, দেখতে গেছে হয়তো, এটা আমি জানি না। কিন্তু শরিয়া আইনটা কম্পারেটিভলি, এটা হল ব্রিটিশের আইন, এটা হল পাশ্চাত্য আইন, এটা হল শরিয়া আইন। আপনি দেখেন শরিয়া ব্রিটিশের আইন তো 53 বছর চলছে আমার দেশে, ব্রিটিশ আমলে চলছে। আপনারা এখন আসলে মানুষকে কি বলছেন ভোটের আগে, যেহেতু আপনারা কি ক্ষমতায় যাওয়ার পরে শরিয়া আইন ইমপ্লিমেন্ট করবেন নাকি যাওয়ার আগে ইমপ্লিমেন্ট করতে চাইলে সেটি মানুষকে আগে বলে তারপরে ক্ষমতায় যাবেন? আমরা তো বলতে চাই যে শরিয়া আইনই একমাত্র মানুষের মুক্তির পথ। এটা আমরা বলি, এটা আমাদের ইখতিয়ারেও থাকে, আছে,
এটা আমরা বলবো। কারণ হলো আপনি দীর্ঘদিনের ব্যর্থতার গ্লানি মোছানোর জন্য শরিয়া আইনের কোনো বিকল্প নাই। তার মানে ক্ষমতা গেলে আপনারা শরিয়া আইন বাস্তবায়ন এটাই তো ভালো, মানুষের জন্য, কল্যাণের জন্য, দেশের জন্য তো করবো। এটা চুরি বন্ধ করার জন্য, ডাকাতি বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য। কোনো এমপি মন্ত্রী চোর যাতে হতে না পারে হাত কাটা হবে। একজন এমপির হাত কাটলে 299 জন এমপি ভালো হয়ে যাবে, একটা মন্ত্রী হাত কাটলে 60-70 জন মন্ত্রী ভালো হয়ে যাবে। এটাই তো শাস্তি। মানে স্বভাবই চোর, অভাবই না স্বভাবই। কাজে এইটা তো ভালো আইন। আল্লাহই তো বলছে যে এইটা নিয়ে কি হবে, তোমরা এই শরিয়ার আইনের বিচারে তোমরা মানুষকে রক্ষা করতে পারবে। মানুষ সৃষ্টি করছেন আল্লাহ, শাস্তি বিধান দিয়েছেন আল্লাহ। আপনারা আমার এত কি শরিয়া আইন চায় না কারা? যারা চোর, যারা ডাকাই, যারা ধর্ষক, যারা মাদক সেবনকারী, মাদক আমদানিকারক, যারা দুঃশাসন দুর্নীতি করতে চায়, এরাই তো শরিয়া চায় না। কিন্তু যারা শান্তিপ্রিয় মানুষ, কল্যাণকামী মানুষ, ভালো মানুষ, তার তো শরিয়া আইন নাচার কোনো আপনার কারণ নাই। কাজে এই জন্যে আমরা বিশ্বাস করি যদি এই দেশটাকে সুশাসন, ন্যায় বিচার, কল্যাণ রাষ্ট্র বানানো চায়, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ একটা ভালো রাষ্ট্র বানানো যায়, এর জন্য প্রয়োজন শরিয়া আইন। এটা আমরা বিশ্বাস করি। আমরা বুঝতে পারছি। এবং তার মানে আপনারা ক্ষমতা গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে আমরা বাস্তবায়ন করব, মানুষের কল্যাণে। মানুষের পারসেপশন হলো এটা, সেটাই তো যে মানুষের কল্যাণে আপনারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন। ইসলামী দল ক্ষমতায় যাক এবং ইসলাম আইন সেখানে বাস্তবায়ন করে, মানুষের পারসেপশন। জি, এই জন্য আমরা চাই এটা। জি, মানুষের কল্যাণে আপনারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চান। ফরিদুল হক, আপনার কাছে একটু জানতে চাই যে যেই আইনি বাস্তবায়ন করেন সেজন্য তো ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় যাওয়ার জন্য ভোট লাগবে, ভোটের জন্য প্রতীক লাগবে। আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনারা নিবন্ধন পেতে যাচ্ছেন। কিন্তু প্রতীক নিয়ে আমরা এখন আসলে একটা ঘোলাটে অবস্থায় রয়েছি। তো শেষ পর্যন্ত আপনারা আসলে কোন প্রতীক নিয়ে ভোটে লড়াই যাচ্ছেন, উট পাখি নাকি থালাবাটি? জি, ধন্যবাদ আপনাকে, শ্রদ্ধেয় সহ-আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আমরা উট পাখি থালাবাটি কোনোটাতেই যাচ্ছি না, আমরা সাপ্লাই চেয়েছি, সাপ্লাতেই আমরা এখন। কমিশন থেকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জেনেছি। কমিশন প্রস্তাব দিয়েছে, কমিশন ধরেন এটা তো ফিক্সড না, মানে এটা তো ধরেন চেঞ্জ করারও সুযোগ আছে। আমরা কেন আমরা সাপ্লা পেতে পারি সেটার জন্য আমরা কমিশনে যে খসড়া যে তালিকা করলো প্রতীকের তালিকা, এর একদিন আগেই আমরা কিন্তু একটা 5 পাতার লম্বা চিঠি কমিশনকে দিয়েছি। সেখানে আমরা একেবারে ধাপে ধাপে যুক্তি দিয়ে বুঝিয়েছি যে কেন শাপলা প্রতীক হওয়া দরকার এবং কেন এই প্রতীক আমরা পেতে পারি, সকল যুক্তি আমরা আসলে এখানে দিয়েছি। আমরা মনে করি যে এখনও সুযোগ আছে, কমিশন যেহেতু এখনও ফাইনাল সিদ্ধান্ত নেয়নি, সো এখন আমরা আলাপ আলোচনা চালাচ্ছি, এইটা এখনও সুযোগ আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে শাপলাকে আমাদের প্রতীক হিসেবে চাওয়ার জন্য আমরা প্রথম দিকেও মানে নির্বাচন কমিশনের নিবন্ধন আবেদনের আগেই আমরা কিন্তু নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছি, যেটা আমাদের চিঠির মধ্যে আমরা উল্লেখ করেছি, মিডিয়াতে পাওয়ার কথা আপনাদের এই চিঠিটা। তো ওইখানে কিন্তু তখন আমাদেরকে আশ্বস্ত করা হয় যে এইটা মানে 150টা তালিকার মধ্যে তারা শাপলা রাখবেন। এবং পরবর্তীতে কেন কিভাবে 150 থেকে 115 হয়ে গেল এবং কেন এখানে শাপলা থাকলো না, এটা আসলে আমরা জানি না। এবং পরে যখন সাংবাদিকদের জিজ্ঞেস করলেন সিইসিকে, উনি বললেন উনি ব্যাখ্যা দিতে পারবেন না এটা কেন নাই। সো এইটা খুবই একটু আমাদের কাছে একটু সন্দেহজনক মনে হলো যে এখানে কি পেছনে অন্য কিছু ঘটতেছে কিনা। আমরা পরিষ্কারভাবে মনে করি শাপলা থাকতে পারে। যে সমস্ত যুক্তি দেওয়া হয়েছিল শাপলা না থাকার পক্ষে সবগুলো আসলে আমরা খণ্ডন করেছি এবং এইটা খণ্ডন করে আমরা আসলে শাপলা নিয়ে মুভ করেছি, আমরা জনসংযোগ করেছি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যখন জুলাই পদযাত্রা করি তখন দেশের বিভিন্ন জায়গা থেকে এমনকি স্কুল কলেজের ছেলেমেয়েরাও শাপলা নিয়ে এসে আমাদের সাথে দেখা করতে এসছে, আমাদের পদযাত্রায় যোগ দিয়েছে, শাপলা নামে তারা স্লোগান দিয়েছে। তো শাপলা আসলে আমাদের জন্য একটা গণদাবি হয়ে উঠেছে। তো আমরা শাপলার বাইরে এখনো কোনো কিছু ভাবছি না, আমরা শাপলাতে অনড় আছি। কমিশন কি কারণে এটি করতে পারে বলে মনে করেন? আমরা ঠিক শিওর না, তবে আমরা ধারণা করতেছি হয়তো বা কোনো মহলের চাপ থাকতে পারে যাতে এনসিপিকে শাপলা না দেওয়া হয়। কারণ আপনারা জানেন যে আমাদের এইখানে যে মার্কাগুলো হয়, মার্কাগুলো অনেক সময় দেখবেন যে রাজনৈতিক দল নেতার উপরে উঠে যায় আসলে মার্কাটা এত গুরুত্বপূর্ণ এখানে। সেই কারণে কিন্তু আপনি দেখবেন যে মানে আমাদের বেশিরভাগ দলই কিন্তু অন্যের মার্কা নিয়ে এসে আজকে বাংলাদেশের রাজনীতি করেছে। 54 সালে যুক্তফ্রন্টের মার্কা আওয়ামী লীগ দীর্ঘ সময় ব্যবহার করেছে, মাওলানা ভাসানীর মার্কা বিএনপি ব্যবহার করেছে, জাতীয় লীগের মার্কা লাঙ্গল সেটা জাতীয় পার্টি দীর্ঘ সময় ব্যবহার করেছে এবং ধরেন আমাদের কোর্টের পেছনে বসানো হয় দাঁড়িপাল্লা, সেটা আপনার ধরেন জামাত ইসলামী ব্যবহার করেছে। তা শাপলা এরকম ধরেন একটা জনমানুষের ধরেন মানে পরিচিত জনমানুষের গ্রাম বাংলার একটা প্রতীক হচ্ছে শাপলা। তো সেইটা আসলে আমাদের হতে পারে, সেই জন্য আমরা মনে করি যে শাপলাই আমাদের পাওয়ার আমরা দাবিদার। কিন্তু ধরেন সেটি কেমন? আপনারা তো প্রথমে 3টি প্রতীক দিয়েছিলেন, সম্ভবত কলম এবং মোবাইলও সাথে ছিল। আমরা সাপ্লাই দিয়েছি। সেটা আপনারা পরে পরিবর্তন করেছেন। আমরা বলেছি শাপলা
সাদা অথবা শাপলা লাল শাপলা শাপলা অথবা লাল সেটি পরে আপনারা চিঠি লিখে পরিবর্তন আমরা করেছেন। পরিবর্তন প্রথম করেছি। আবেদনে আপনাদের কলম এবং মোবাইলের সাথে ছিল। এটা এরকম না বোধহয়, আমি একটু আপনারা confusion। পরে আবার আবেদন আমরা, করে হ্যাঁ, ওই বাকি হতে দুইটি পারে, পদে হতে পারে, বাদ দিয়ে হতে আপনারা পরিবর্তন করেছেন। তো সেটি কি আসলে নির্বাচন কমিশনও যখন একটু বাধা দেওয়ার চিন্তা করলো তখন আপনারাও একটু কঠোর হলেন যে না আমরা এর বাইরে নিবই না, এরকম? না, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো আমাদের দাবি। এখন একটা রাজনৈতিক দল তাদের কাছে যেইটা তারা চায় সেটা তো আসলে যদি তাদের অন্য কোনো অসুবিধা না হয় তাহলে তারা কেন দিবেন না? এটা তো পাবলিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, এটা একটা গণদাবি হয়ে গেছে, এনসিপির মার্কা শাপলা হবে, এটা একটা গণদাবি। তো এইখানে তারা কেন দিবেন না? এই জায়গাতে আমাদের আসলে আশঙ্কা হচ্ছে যে এটাকে আসলে কোনো একটা বিশেষ মহলের চাপে ওনারা এটা করতেছেন কিনা। আমাদের কাছে খুব আশঙ্কা হচ্ছে যে তারা নিরপেক্ষ আচরণ করছেন, কারণ তাদের তো এটা দেওয়া না দেওয়াতে কিছু আসে যায় না, তাদের এটা দেওয়া না দেওয়ার ব্যাপার না। তো এটা তো বিশেষ নির্বাচন মহল কি কমিশন, রাজপথে থাকা মহল? না, আমি ঠিক জানি না কারা আসলে এটা করতেছে, কারা এটাকে নিয়ন্ত্রণ করতেছে, এটা ঠিক জানি না। আপনারা জানেন যে মানে বাংলাদেশের সিস্টেম প্রপারলি, আপনারা বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিএনপির পরামর্শে, এরকম? এটা খুবই সম্ভাবনা আছে। আপনার ধরেন এই যেই আইন 2022 সালের যে আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন হচ্ছে, এই আইনকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাকশালী আইন বলেছিলেন। তাহলে এই আইনের অধীনে কেন এই নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে? তারপর নির্বাচন কমিশনার হিসেবে যারা এসছেন, আমি এনাদের জানি না, প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড জানি না, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন, নিশ্চয়ই বিএনপি থেকে যদি গ্রিন সিগন্যাল না পাওয়া হয় তাহলে তাদেরকে দেওয়ার কথা না। বিএনপি থেকে গ্রিন সিগন্যাল না লিখে ওনারা যদি আমলা হয়ে থাকেন তাহলে ওনারা হয়তোবা বিএনপির সময় বিএনপির পক্ষে ছিলেন। আপনারা জানেন যে আমলাতন্ত্র আমাদের এখানে পরিষ্কারভাবে দলের হয়ে কাজ করে, পরিষ্কার একেবারে। আওয়ামী লীগের আমলা, বিএনপির আমলা, জামাতের আমলা, আপনি তাদেরকে চেনেন, অন্তত ব্যুরোক্রেসির ভেতরের লোকেরা চেনে। তাহলে এইটা যদি ওনাদের গ্রিন সিগন্যাল না থাকতো তাহলে এটা হয় নাই। এখন ওনারা কি আসলে নিরপেক্ষভাবে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন নাকি কোনো দলের হয়ে কাজ করছেন, এটা আমরা জানি না। আমরা এখন যে আমরা আলোচনায় সেটি নিয়ে আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায়। ফিরছি। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, একটু আপনার কাছে জানতে, যেটি নিয়ে আলোচনা করছিলাম যে শাপলা প্রতীক তারা পাচ্ছেন না এবং অভিযোগের তীরটি আপনাদের দিকে। সার্জিস আলমও মন্তব্য করেছেন, আমরা যাত্রা শুরু করেছি 1 বছর হলো, তাতেই আমাদের মার্কা নিয়ে একটা বড় গোষ্ঠীর মাথা ব্যথা, এই মার্কার চাপটাই নিতে পারছে না। ইঙ্গিতটা আসলে বিএনপির দিকেই যায়। কিছুক্ষণ আগে ফরিদুল হকের কথাও শুনছিলেন। কেন, মানে প্রতীকের চাপটাই আপনারা নিতে পারছেন না, এরকম? আমি কি আপনার এইটাতেই বিয়ে শুরু করব, না আমার ভাইয়ের কথার সাথে আমার একটু কথা আছে? জি বলেন। শুনুন, আপনি দেখে থাকবেন আমাদের বিদেশি শরিয়া আইন নিয়ে বলতে চাচ্ছিলেন? বিদেশি এক সাংবাদিক বন্ধু, ওনাদের দ্বিতীয় প্রধান নেতা মুফতি ফয়জুল করিম, তার সাথে একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলেন খালেদ মহিউদ্দিন। তো মিস্টার খালেদ মহিউদ্দিনকে আমাদের ভাই মুফতি ফয়জুল করিম তিনি একটা তার বক্তব্য বলেছেন। প্রশ্নটা খালেদ মহিউদ্দিনের কাছ থেকে এরকম ছিল যে পৃথিবীর কোথায় শরিয়া আইনের একটা মডেল আছে? অনেকগুলি তো মুসলিম রাষ্ট্র আছে, ইরান আছে, তারপর সৌদি আরবিয়া আছে, কুয়েত আছে, তারপরে কাতার অ্যান্ড আদার্স, এইগুলো। তো এই রাষ্ট্রগুলির মধ্যে আফগানিস্তান আছে, পাকিস্তান আছে। তো আপনি কোন রাষ্ট্রটাকে মডেল মনে করেন? তো উনি বলেছেন যে আমি আফগানিস্তানের মতো, আমার কাছে আছে, আমি একটু দেখলাম আবার ফাঁকে যে ভুল বলছি কিনা, ফ্রেশ করে নিলাম আর কি, আমার মেমোরি রিফ্রেশ করে নিলাম। তো দেখলাম তিনি বলেছেন যে আফগানিস্তানের মতো শরিয়া আইন আমরা চালু করতে চাই। প্রথম কথা হচ্ছে, তো আমার কথাটা হচ্ছে আফগানিস্তানের মতো শরিয়া আইন আমি ভাই বাংলাদেশে পছন্দ করি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা ডেমোক্রেসির যে বক্তব্যটা, গণতন্ত্রের যে বক্তব্যটা, আমার ভাইরাও তো এখন গণতন্ত্রের মাধ্যমে শরিয়া আইন কায়েম করতে যাচ্ছেন। তো গণতন্ত্রে এই শরিয়া আইনের কোথাও এক ব্যক্তি এক ভোটের কোনো ব্যবস্থা নাই। নাম্বার 2 হচ্ছে ওখানে হচ্ছে যে পরামর্শ সভা বা এইরকম একটা বিষয়, যে আমাদের 4 জন খলিফা যেভাবে হয়েছেন সেইখানেও এইভাবেই হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আমরা ভাইয়ের কথা ধরে নেব না মুফতি ফয়জুল করিমের কথাটা ধরে নেব?
মুফতি ফয়জুল করিমের কথা হচ্ছে না, তিনি তো বলছেন যে তিনি শরিয়া আইন বলছেন, চান, উনিও আজকে শরিয়া আইনের কথাই তিনি বলেছেন। বলেছেন স্পষ্ট শরিয়া আইনের মডেলটা হচ্ছে কাবুল। আর এটা কাবুল না, কোরআন হাদিস ইজমা কি আছে, তিনটা ব্যক্তিতে আমরা করবো। কাবুল রয়েছে কাবুলের জায়গা, আমরা সে আমাদের আমির কি বলছে, না না শোন, আমাদের আমির বলছে, আপনার ডেপুটি আমির, না ডেপুটি না, বলেছেন, মূল আমির বলছে, মূল আমির কে বলছে কোন জায়গায়, উনি বলছে আফগানিস্তান হচ্ছে আফগানিস্তান, আমরা হইছে আমার জায়গায়, সৌদি রয়েছে সৌদির জায়গায়, আমরা কোরআন হাদিস আফগানিস্তান একটি মডেল হিসেবে আপনারা শেষ করি, আমি কথাটা শেষ করি, জি। কথাটা শেষ করি শুনেন। আমরা দুইজনে একসাথে কথা বললে তো কেউই শুনতে পাবে না। তো ওনার কথাটা হচ্ছে যে আফগানিস্তানের মতো, আমার ভাই তার সময় বলবেন অবশ্যই, এটাকে দ্বিমত হলেও তো বলবেনই। তো সেইখানে যে বক্তব্যটা হচ্ছে আফগানিস্তানের মতো। তো গণতন্ত্র রাজনীতিটা হচ্ছে, গণতান্ত্রিক রাজনীতিটা হচ্ছে যে ফিদ্দুনিয়া হাসানা, এই দুনিয়ার উপরে যা বিষয় আশ্রয় আছে এইগুলা নিয়ে সকল ধর্ম বর্ণ মত এদের দুনিয়ার উপরে যে কল্যাণের বিষয়টা আছে এইটা আমরা বাস্তবায়ন করতে চাই যতটা সম্ভব। আর ওয়াফিল আখিরাতি হাসানা, এই ওয়াফিল আখিরাতি হাসানা এবং আখেরের যে হাসানা, এটা প্রত্যেকে তার ব্যক্তিগত ঈমান বিশ্বাস এবং তার যে মুরব্বী, তার যে ধরেন এই অন্যান্য যারা যাদেরকে তারা সাদেকিন মনে করেন এদের সাথে তারা এটা বাস্তবায়ন করবেন। মাটির নিচের যে কাজটা, মাটির নিচের যে ব্যবসাটা, জান্নাতে যাওয়ার ব্যবসা হোক, স্বর্গে যাওয়ার ব্যবসাটা হোক, এটা স্বর্গে যাওয়ার ব্যবস্থাটা হোক, ব্যবসা না ব্যবস্থাটা হোক। তো এই জন্য আমি বলছি যে ডেমোক্রেসি দিয়ে আপনি যে শরিয়া আইন কায়েম করতে চান, আপনি সেটা শরিয়া আইনসম্মত করে কিনা, এক্স্যাক্টলি আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত হলেন। আমি মনে করলাম আমার ভাই 200 তর্কের খাতিরে এখন মনে করলাম আমরা দুইজনই মেনে নিলাম যে ভাইয়েরা 299 সিট পাইল বা 292, 8% তো হিন্দু, এই 8% বাদ দিয়ে ধরেন 284 সিট পাইল এইরকম। তো আপনি তো তখন থেকে তো আর আপনি ইলেকশন দিবেন না, তখন থেকে তো আপনি করবেন আমি মজলিসে শুরার মাধ্যমে আমি আমার মন্ত্রিসভা নির্বাচিত করব, আমার আমির নির্বাচিত করব, সুলতান নির্বাচিত করব, তাই তো? আপনি গণতন্ত্রের মধ্যে আইসা ক্ষমতা আইসা আপনি গণতন্ত্রকে জবাই করে দিবেন। এটা তো একটা মারাত্মক যে বয়ান যে আমি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচিত হয়ে আমি শরিয়া আইন কায়েম করব। তো আপনি শরিয়া আইনের তো তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর তো নির্বাচিত হওয়ার ব্যবস্থা আর তো ব্যবস্থা নাই। আপনি একবার হইলেন, এরপরে আর আমাকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না। দিস ইজ দ্য ডিফিকাল্টিজ অফ এই এখন যে ডেমোক্রেসির মাধ্যমে ট্রান্সফরমেশন, শরিয়া আইনের ট্রান্সফরমেশন। আরেকটা হচ্ছে আমার ভাই ফরিদের সাথে আমি বেশি দ্বিমত করব না। এখানে শাপলাটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতীক, ওয়ান, এটা প্রধানমন্ত্রীর প্রতীক, এটা রাষ্ট্রপতির প্রতীক, রাষ্ট্রের প্রতীক, ওয়ান, শুধু শাপলা তো না, নাম্বার ওয়ান শাপলা। নাম্বার টু হচ্ছে আপনি শাপলাটা দেখবেন পুলিশের অ্যাডিশনাল এসপি থেকে অ্যাডিশনাল ডিআইজি পর্যন্ত পুলিশের এই র্যাঙ্ক বেজে শাপলা আছে। আপনি দেখবেন আর্মির মেজর থেকে একেবারে কর্নেল পর্যন্ত এই শাপলা আছে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে শাপলাটা তাইলে আপনি দলীয় প্রতীক বানানোর সাথে সাথেই এই যে এখন আসবেন আমার ভাই বলবে একটু পরে যে রাষ্ট্রের যে মেইন সিম্বলটা আছে এটার এক পাশে ধানের ছড়াকে কুটি কুটি করে দেওয়া আছে, আর একটা পাটের পাতাকে কুটি কুটি করে ছোট 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 করে দেওয়া আছে। বাট বিএনপি যে ধানের শীষ প্রতীকটা ব্যবহার করে, এই প্রতীকটার সাথে ওই রাষ্ট্রের যে সিম্বলে যে ধানের শীষের প্রতীকটা যে ব্যবহার করা হচ্ছে, এইটা এইবার বিতর্কের আগ পর্যন্ত কেউ জানতো না এটা ওইটা ধানের শীষ না পাটের পাতা নাকি অন্য কিছু। তো এই জন্য দেখতে সেম না, কিন্তু শাপলা প্রতীকটা তারা যেভাবে চাচ্ছেন, আমি আজকেও দেখলাম সামাজিক যোগাযোগের মাধ্যমে শাপলা ছাড়া কোনো আপোষ হবে না। তো সেইখানে একেবারেই রাষ্ট্রের যে প্রতীকটা, এই যে পরশু এই যে আমাদের একটা সেকেন্ড আমি শেষ করি, আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে দুর্গা উৎসবের যে জানাইছেন, এই যে শুভেচ্ছা জানিয়েছেন, তার পেছনে যে আপনি দেখবেন যে এই প্রতীকটা এটা হুবহু এইরকমই। তো এই জন্য আমি বলছি যে এত বড় একটা ঝামেলা করতে হবে, প্রধানমন্ত্রীর প্রতীক পাল্টাতে হবে, রাষ্ট্রের প্রতীক পাল্টাতে হবে, মেজর অ্যাডিশনাল এসপি এদের সবার নিরাপত্তা বাহিনী সবার এইসব পাল্টাতে হবে।
তো ডিসিপ্লিন ফোর্সের, সে কারণে তো এই যে একটা আপনারা সমস্যা, আমি মনে করি তারাই যে বিবেচনা তো করতেই পারে। জি, জনাব আশরাফ আলী, এখন একটু আপনার কাছ থেকে জানতে চাই আরেকটি বিষয়, যে আপনারা তো পিআরের দাবিতে আন্দোলন করছেন এবং কর্মসূচিও আরও প্রলম্বিত করেছেন, হয়তো সামনের দিনে আরও বাড়বে। মূল যুক্তিটা হচ্ছে যে প্রত্যেকটি ভোটারের যেন প্রতিনিধিত্ব সংসদে থাকে, এটি তো আপনাদের পিআরের পেছনে মূল যুক্তি। একটু আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই মানে রিসেন্ট জরিপগুলোও খেয়াল করেছেন, সেখানের পাশাপাশি আরেকটি দাবি বলি, আপনারা যেহেতু মাঠে আছেন, আওয়ামী লীগের রাজনীতির বিপক্ষেও আপনারা অবস্থান নিয়েছেন যেন আওয়ামী লীগ আর আগামী নির্বাচনে অংশ নিতে না পারে। রিসেন্ট যে জরিপ আপনি খেয়াল করেছেন, কয়েকটি সংগঠন জরিপ করেছে, সেখানে আপনাদের ভোটের পার্সেন্টেজ দেখা গেছে 4-5 বা 3-4, আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ হচ্ছে 18%। এই যে আপনারা চাইছেন প্রত্যেকটা ভোটারের প্রতিনিধিত্ব সংসদে থাকুক, আবার অন্যদিকে ওই 18% মানুষের প্রতিনিধিত্ব না থাকুক, এটা এক ধরনের স্ববিরোধী দাবি হয়ে গেল কিনা দুইটা? ব্যাপারটা হচ্ছে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এটা দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরায় পরিণত, যেটা আবর্জনা, এটাকে রাজনীতি বলা যায় না। রাজনীতিদের কোনো চরিত্র নাই, অধিকাংশ রাজনীতিদের কোনো চরিত্র নাই, তারা মিথ্যা কথা বলে, তার অতীত থেকে শিক্ষা গ্রহণ করে না। এই রাজনীতিদের কিন্তু এই কাজটা এইটা। গণতন্ত্রের জন্য এত মায়াকান্না যারা করে, প্রত্যেকেই কিন্তু যে দল যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে, জবাই দিয়েছে, গণতান্ত্রিক অধিকারকে তার চরমভাবে ভুলণ্ঠিত করেছে এরা। গণতন্ত্র মানে কি? আমি সঠিকভাবে একটা ভোট দেবো, ভোটের ভিত্তিতে আমি যারা ক্ষমতায় আসবে, বেশি আসন পাবে, তাদের কাছে আমি ক্ষমতা হস্তান্তর করব, তাই না? মানুষের এই জনমতে একটা প্রতিফলন ঘটবে, বাক স্বাধীনতা থাকবে না? এইগুলোই তো গণতন্ত্র। কিন্তু আপনি দেখেন, স্বাধীনতার পর থেকে যে দল যখন ক্ষমতায় ছিল, তারা গণতন্ত্রের নামে, গণতন্ত্রের দোহাই দিয়া কীভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, এটা আমরা ইতিহাস জানি না। গণতন্ত্র মানে কি? আজকের ইংল্যান্ডের মতো এটা তো হলো ওয়েস্টমিনিস্টার সিস্টেম। একটা ওয়েস্টমিনিস্টার সিস্টেম যেখানে করেছে, সেইখানে দেখবেন রাজনীতির নামে হানাহানি, মারামারি। আজকে ভারতে হানাহানি, মারামারি, পাকিস্তানে হানাহানি, মারামারি, বাংলাদেশে হানাহানি, মারামারি। এই ওয়েস্টমিনিস্টার সিস্টেম যেখানেই আছে, সেইখানে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা নাই। ওরা সারা দেশে শোষণ করেছে, লুণ্ঠন করেছে, জাতিকে বিভক্ত করেছে। এই ওয়েস্টমিনিস্টার ভালো উদাহরণও তো আছে না? ভালো উদাহরণের আপনি বলতে পারবেন না। ভালো উদাহরণ কোথায় আছে বলেন? আমেরিকাকে বলবেন ভালো উদাহরণ? আমেরিকা কেমনে ভালো উদাহরণ হয়? আজকে সারা দুনিয়ার মানুষ হলো ফিলিস্তিনের পক্ষে। ভারতের নির্বাচন নিয়ে না, সেটি তো ভিন্ন হিসাব। আপনি মানবাধিকার, রাজনীতি মানে তো মানবাধিকার, সেটি তো শাসক কিভাবে অন্যের উপরে করলো সেটি তো আবার ভিন্ন হিসাব। কিন্তু নির্বাচন বা গণতান্ত্রিক পদ্ধতি, আমেরিকা বলেন, ভারত বলেন, সেখানে নির্বাচন নিয়ে তারা সবসময় কিন্তু ইসরায়েলের পক্ষে, একটা অবৈধ রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রকে তারাই প্রতিষ্ঠিত করেছে এখানে। সেটা তো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট না, আমি সেটার কথা বলছি। এই দলগুলো কেন হয়? যারা গণতন্ত্রের নামে দোহাই দিয়ে তারা মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করতে পারে না। সবগুলো মানবাধিকার লঙ্ঘন। আমি একটা কথা বলতে চাই, যে স্বাধীনতা পরে যে দলগুলো ক্ষমতায় ছিল, তারা 11টি ভাইরাসের জন্ম দিয়েছে, যার কারণে বাংলাদেশের রাজনীতি দূষিত, বিষাক্ত, কলুষিত হয়ে পড়ছে। ভাইরাসের মধ্যে এক নম্বর হলো দুর্নীতি। যে দল যখন ক্ষমতায় ছিল, তাদের নেতা কর্মীরা, মন্ত্রী এমপিরা সবচেয়ে বেশি দুর্নীতি করছে, যে দল তখন ছিল। আপনি তো এইটা জরিপ করেন, এইটা জরিপ করেন, দেখবেন যে যারা যখন যে দল ক্ষমতায় ছিল, আপনি একটা পাইলট প্রজেক্ট করেন, একটা অঞ্চল নেন, সেখানে দেখবেন যে 90 থেকে 95% মানুষ, তার দলীয় নেতাকর্মীরা দুর্নীতি করেছে। দ্বিতীয় নম্বর সন্ত্রাস। এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তার সন্ত্রাস আশ্রয় নেয়। আপনি বললেন যে নিজাম হাজারির ওই যে ঘাটলা দখল করছে বিএনপি, শুধু নিজাম হাজারি নয়, সারা বাংলাদেশে তাই। এই যে আপনার এসালামের এই সম্পদগুলো কে দখল করছে? এগুলো কে দেখভাল করে? অনেকগুলো টিভি সেন্টার কারা দখল করেছে? এগুলো কে দেখাশোনা করে বলেন? ব্যবসা প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান কে দেখাশোনা করে? ওই কক্সবাজার এখন দেখছেন না, মহিলার উপর কোরআন শরীফ থুয়ে টাকা লইছে, দেখছেন না আপনি এটা? তো এমনি করে এইগুলা কারা করে? যারা জন্মগতভাবে দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী, এইটা তারা করে। তৃতীয় নম্বর হলো অনুৎপাদন। আপনি দেখেন, বাংলাদেশের মধ্যে একটা গর্ব ছিল, আদমজি জুট মিল ছিল না? আদমজি জুট মিলে কারা বন্ধ করলো বলেন? লক্ষ লক্ষ মানুষ, শ্রমিক বেকার হলো কেন? কারা বন্ধ করলো এটা? কেন? এখানে আমি একটু আপনার কাছে আবার আসবো, তবে আমি একটু ছোট করে এক লাইনে একটু জানতে চাই, এই যে পিআরের দাবি আর আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণের না দেওয়ার দাবি, দুইটা পরস্পর বিপরীত কিনা? আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, খুন গুম করেছে, টাকা পাচার করেছে, গণতন্ত্র হত্যা করেছে, এই আওয়ামী লীগ তাহলে ওই 18% মানুষের কি হবে? আপনারা যেহেতু প্রত্যেকটা ভোটারের নিউজ, এই হলো ফেক নিউজ। আচ্ছা, এটা ফেক নিউজ। এই ফেক নিউজ, এই জরিপের কোনো মূল্য নাই। এই দেশে যারা জরিপ চালায়, আমি উত্তরটি পেয়েছি। আমি আপনার শুধু টাকা পয়সা দিয়া
হ্যাঁ না, আমিও তো একটা জরিপ চালাইতে পারি। জি, আমি বুঝতে পেরেছি, আপনার উত্তরটি বুঝতে কাজে এই জি, জন্য আপনার উত্তরটি আমি পেয়েছি। যমুনা টিভি থেকে একটা জরিপ চালাইলেন, আমরা দিয়ে দিলেন, হয়তো কেউ ইন্ধনে কেউ ইঙ্গিতে দিলেন। কাজে এই জরিপগুলো হলো ফেক নিউজ, এই নাই। আওয়ামী লীগ তো দেশের রাজনীতি করে কোনো প্রশ্নই আসে না। জি। এবং আওয়ামী লীগ শুধু না, আওয়ামী লীগের সাথে যারা দোসর, আওয়ামী লীগকে যারা টিকেই রাখছে, জাতীয় পার্টি সহ আরো 14 দল, এদেরও রাজনীতি করার অধিকার রাখে না। জি, ফরিদুল হক, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে গত 27 সেপ্টেম্বর অবাঞ্ছিত ঘোষণা করে চাঁদপুরের শহরাস্তি উপজেলা ছাত্র দল এবং যুব দল এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে এনসিপি। আসলে কেন তিনি অবাঞ্ছিত হলেন এলাকায়? আমাদের জানা নেই। আপনাদের দলের পক্ষ থেকে আজকে একটি আমরা ব্যাখ্যা চাইছি যে কেন আসলে করা হলো। আমরা এটা বিএনপির কাছে আমরা দাবি জানাইছি যে কেন আসলে এটা করা হলো। মানে এটা তো একটা খুবই অগণতান্ত্রিক আচরণ। মানে ওনার ছবির উপরে জুতার মালা দিয়ে মিছিল করা হচ্ছে, তাকে পুষ্পোত্তলিকা পরানো হচ্ছে। অগণতান্ত্রিক কেন বলছেন? কারো কারো ভালো না লাগলে আপনার প্রতিদ্বন্দ্বী দল করতেই পারে। এইটা করা হচ্ছে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে ঘোষণা দেওয়া হচ্ছে যে তাকে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে। এইটা গণতান্ত্রিক শব্দ চয়ন নয়। ধরেন উনি যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকেন, তাহলে এটার জন্য রাষ্ট্র আছে, আইন আদালত আছে, পুলিশ আছে। কিন্তু কোনো একটা সংঘবদ্ধ শক্তি যদি বলে, আমাকে যদি কেউ বলে আমার এলাকায় যেতে দিবে না, আমার বাড়িতে যেতে দিবে না, এটা তো সন্ত্রাসী কার্যক্রম। আপনি গণতন্ত্রের নামে করেন, রাজনৈতিক দলের নামে করলে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। এইটা আমি মনে করি বিএনপির ইমেজের জন্য ভালো হচ্ছে না। বিএনপির উচ্চতর পর্যায় থেকে এইটাকে আসলে আমলে নেওয়া উচিত এবং এই ধরনের কার্যকলাপকে মানে বিরত থাকতে বলা হচ্ছে, এই ধরনের বক্তব্য থেকে বিরত। হ্যাঁ, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি আমাকে রাজনৈতিকভাবে অপছন্দ করতেছেন, আপনি আমার বিরুদ্ধে বক্তব্য দেন, মিছিল মিটিং করেন, কিন্তু প্রতিহত করব, ঢুকতে দিব না, আসতে দিব না, এইটা ঠিক না। আপনি আমাকে বাংলাদেশে আমাদের এইরকম একটা চর্চা করা উচিত, যেহেতু এখন আওয়ামী লীগ নাই, আমরা সবাই একসাথে আন্দোলন করছি। ধরেন আমি এইখানে সিরিয়াসলি ঠাকুর ভাইয়ের ব্যাপারে সিরিয়াস সমালোচনা করলাম, এরপরে আমি একাও যদি ঠাকুর ভাইয়ের এলাকাতে যাই, ওনার লোকজন আসলে আমার নিরাপত্তা দেওয়ার কথা। এইটুকু আমাদের কালচারাল ধরেন উন্নতি তো হওয়া উচিত, রাজনৈতিকভাবে এইটুকু আমাদের কালচারাল উন্নতি। এবং ওইখানে আমার বিরুদ্ধে প্রতিবাদও হইতে পারে, মিছিলও হইতে পারে, কিন্তু হওয়ার পরও আমাকে আসলে তাদের নিরাপত্তা দেওয়ার উচিত। আমি যদি কোনো একটা রাজনৈতিক কাজে কিংবা একটা সাংগঠনিক কাজে আমি ওনার এলাকায় যাই, ওনার এলাকার নেতাকর্মী আমাকে নিরাপত্তা দেওয়া উচিত। কিন্তু সেখানে যদি বলা হয় যে প্রতিহত করা হবে, ঢুকতে দেওয়া হবে না, এইটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এইটা আমি মনে করি বিএনপির পক্ষ থেকে কোনো একটা ব্যাখ্যা আসলে আমরা চাইতে পারি, আমরা দাবি করতে পারি। এটা আমাদের দাবি যে এটা আপনারা কেন বলতেছেন। হ্যাঁ, আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আপনার বিরুদ্ধে একটা বক্তব্য দিচ্ছি, আপনি আমার বিরুদ্ধে আরও 10টা বক্তব্য দেন, জুতার মালাও দেন, কোনো অসুবিধা নেই, পুষ্পোত্তলিকাও পড়ান, এই পর্যন্ত অসুবিধা নেই। কিন্তু এই যে কথাটা বলা, এটা তো আসলে একটা সংঘাত উস্কে দেয়। এইটা আমরা কোনোভাবেই কাম্য না। এরকম সময় আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, খুব স্বাভাবিক। কারণ আপনার একটা রাজনৈতিক মডেল আছে, আমাদের একটা রাজনৈতিক মডেল আছে, ওনার একটা রাজনৈতিক মডেল আছে, সেটা আমরা করব। শেষ বিচারে আমরা বিচারটা ছেড়ে দিব জনগণের কাছে। রাজনৈতিক দলের বিচারক হচ্ছে জনগণ। জনগণ ঠিক করবে যে কাদেরকে তারা পছন্দ করতেছে, কাকে করতেছে না। কিন্তু এই যে জোরাজুরি পেশি শক্তি, এইটা যাতে না হয়, এটা আমরা মানে তাদের কাছে আহ্বান জানাবো। জি, আলোচনা আমরা আবারও ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব আশরাফ আলী, এখন একটু আপনার কাছে আগে আসতে চাই। বিএনপির যুগ্ম আন্দোলন নিয়ে আসলে যেহেতু আপনারা কথা বলছিলেন বিভিন্ন সময়, বিএনপির যুগ্ম মহাসচিব বিএনপি নেতা জনাব অ্যানি তিনি বলেছিলেন, সেটি নিশ্চয়ই আপনারা বক্তব্য এরই মধ্যে পেয়েছিলেন। আসলে তিনি আরও কয়েকদিন আগে বলেছেন, বিগত 17 বছর ফ্যাসিস্ট বিরোধী কোনো আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাত পাকা চরমনাইপুরের কোনো ভূমিকা ছিল না, বরং স্বৈরাচার শেখ হাসিনার সাথে সখ্য ছিল। আওয়ামী লীগ আপনারা কোনো সরকার বিরোধী আন্দোলন করেননি, এটি কি তারা মন্দান হিসেবে? তথাকথিত রাজনীতিবিদদের বলেছি, তারা মিথ্যা কথা বলে, তাদের অধিকাংশ চরিত্র নাই। 17 বছরে আমরা কি মনে করেন আমাদের কি আওয়ামী লীগ কোনো ভাইটাল ফো মনে করতো? আমরা কি আওয়ামী লীগের মনে করতো বিএনপি জামাতকে? তাহলে আমার সাথে আমার উপরে এতই খড়গস্ত হবে কেন তারা? আসলে এটাও তো সত্যি যে আপনারা কোনো বাধার মুখে পড়েন নাই, বিএনপি যখন ক্ষমতায় কর্মসূচি ঠিকঠাক মতো করে ফেলেছেন, মানে কিভাবে পারলেন? না, আমরা তো, পুলিশ আমাকে বলছে যে আপনাদের সমাবেশ করতে কোনো সমস্যা নাই, কিন্তু জামাত অন্য গ্রুপ সমাবেশ করলে আমাদের ভয় আতঙ্ক থাকে, কে জ্বালাই দেয়, কে পোড়াই দেয়, কে বাস ভাঙে, কে রাস্তা অবরোধ করে, এই জন্য। আর আমরা দেখলাম যে আমরা দেখেছি যে এই 17 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে কঠিন কথা বলেছি, এত বড় কঠিন কথা কেউ বলে নাই। কিন্তু আমাদের পুলিশ একটা দিল কি,
যে আপনাদের প্রোগ্রাম করলে আমাদের এটা আশ্বস্ত থাকে যে আপনাদের ভলান্টিয়ার বাহিনী আছে, আপনারা কোনো মারামারি হানাহানি আগুন জ্বালাজালি করেন না, এই কথাটা কিন্তু পুলিশ বলেছে। তারপরে হলো আমরা ওইভাবে তো কোনো দল না, বিএনপি যখন ক্ষমতায় তখন বিএনপির বিরুদ্ধে কথা বলছি, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি, বিএনপির বিরুদ্ধে কথা বলছি। আমরা এই দুইটা দলকে তো একটা সিস্টেম মনে করি, একই সিস্টেম। এরা মুদ্রার ইপিট উপিট, এরা দুর্নীতি, এরা সন্ত্রাস, এরা চাঁদাবাজ, এরা গণতন্ত্র হত্যাকারী, এরা এককভাবে ভোট করা। এই যে হাসিনা 3 বার এককভাবে ভোট করলো না, কি করছে তো নাকি একক ভোট করছে না কোন দল ছাড়া। এই ভোটটা তো বেগম খালেদা জিয়াও করলো, যে কেউ যদি ভোট না আসে আমি একা ভোট করুন, 96 সালে বলছে না, ফেব্রুয়ারির ভোটটা বলছে না সে। তাহলে একক ভোট, দল ছাড়া ভোট, এটা তো আওয়ামী লীগ যেমন করছে বিএনপিও করছে, দুর্নীতি আওয়ামী লীগ করছে বিএনপি করছে। এই যে দুর্নীতি 5 বার বিশ্ব হয়েছে, এটা আওয়ামী লীগ বিএনপি মিলেই তো এটা হয়েছে। তা দুর্নীতি সন্ত্রাস, এই যে ই মারলো ওই যে কনসার্টে লোক মারা গেল কবে, যে আমরা শোনেন একটু সময় কম, এই জন্য আমি বলতে চাই, কথা রাজনীতি করলে তার একটা শালীনতা বোধ থাকা দরকার। মিথ্যা তো সেদিন একটা টকশোতে ছিলাম, উনি একজন সাংবাদিক, বিশাল সাংবাদিক, উনি বললেন যে আপনারা 14 সালে নির্বাচন করছেন। আমি বললাম ভাই 14 সালে যে নির্বাচন করতে যদি কোনো প্রমাণ হয় আমরা রাজনীতি করব না। 14 সালে করেনি, আপনারা 18 সালে করেছেন, বিএনপিও 18 সালে করেছে। এবং আমি সেটি নিয়ে 18 সালে আপনি যেগুলো বলেছেন সেটি নিয়ে দেই না, কিন্তু বিএনপি বৈধতা দিয়েছে পার্লামেন্টে যাই 18 থেকে 22 পর্যন্ত। জি, সেটি নিয়ে আমি একটু জানতে চাইবো, তবে তার আগে ফরিদুল হক একটু আপনার কাছে জানতে চাই। দুর্নীতির কথা উঠছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিলেন যে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতি জড়িয়েছে, তাদের অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি। উপদেষ্টাদের দুর্নীতির সঙ্গে কে কে যুক্ত রয়েছেন তা জনগণের সামনে শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি। মানে কবে সেটি ভোটের আগেই করবেন নাকি ভোটের পরে? মানে দুর্নীতিবাজ উপদেষ্টাদের কথা কবে বলছে? গত পরশুদিন বলেছেন। আচ্ছা, যাক আমি এটা মিস করে গেছি সামহাউ। এটা তো আসলে ধরেন এটা প্রকাশ হবেই, যদি কেউ দুর্নীতি করে থাকে এটা প্রকাশ হবেই। এইটা নিয়ে ধরেন এনসিপির পক্ষ থেকে তো এনসিপি যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই এনসিপি উদ্যোগ নিবে তার মতো করে, অবশ্যই এটা তো নিবে। তবে এটা নির্বাচনের আগে না পরে এটা তো সময় বলে দিবে, এটা আমরা এখনই ধরেন এটা বলা যাচ্ছে না। তবে এইটা আমাদেরকে সবসময়, রাজনৈতিক দলের কাজ হচ্ছে গিয়ে জনগণের যেমন প্রতিনিধিত্ব করা, তেমনি এই রাষ্ট্রকে, সরকারকে সবসময় নজরদারির মধ্যে রাখা। এটা রাজনৈতিক দলের জনগণের পক্ষ থেকে একটা দায়িত্ব। সেই জায়গা থেকে যারা এই এত রক্তের উপরে শপথ নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে এসছেন, তাদের কারো বিরুদ্ধে যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যায় অবশ্যই এনসিপি এটার ব্যাপারে শক্ত অবস্থান নেবে, অবশ্যই শক্ত অবস্থান। কোনো ধরনের দুর্নীতিকে কোনো রকম কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা এনসিপি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, এটা জায়গাটা হচ্ছে পরিষ্কার। রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে কিংবা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আপনি এখান থেকে কোনো লুটপাট, চুরি, দুর্নীতি করতে পারবেন না। এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করার জন্য যে আয়োজন, ইন্তজাম সিস্টেমেটিক্যালি করা দরকার, সেটাই এনসিপি করতে চায়। সেটাই হচ্ছে এনসিপির প্রধানত এনসিপি অভিযোগ। তো আপনাদের শিক্ষার্থী যে উপদেষ্টা রয়েছেন তাদের বিরুদ্ধে, তাদেরও তো কারো কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে, তারা তো এনসিপির সাথে সরাসরি যুক্ত নয়। অভিযোগ থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকল মহলকে আহ্বান জানাবো, সবাইকে আমরা আহ্বান জানাবো। এবং দুদকও তো কাজ করতেছে, দুদক অনেকের বিরুদ্ধে তদন্ত করতেছে। আমরা এই ব্যাপারে একদম আমাদের দিক থেকে আপনারা দেখেন, আমরা কোনো অসহযোগিতা করব না। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে আমরা তাদের ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছি, এই ব্যাপারে কোনো ছাড় নেই। কারণ এত রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কোনোভাবে আরেকটা দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ মানে এক্সপেক্ট করি না, মানে আমরা প্রত্যাশা করি না। এটা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ হতে পারে না। অবশ্যই আমাদেরকে এটার ব্যাপারে শক্ত অবস্থান আমরা নিব। এবং আমরা মনে করি আমাদের আগামীর লড়াই এটা আসলে দুর্নীতির বিরুদ্ধে প্রধানত লড়াই। যদি আমরা একটা গণতান্ত্রিক পথে উত্তরণ হতে পারি, আপনি খেয়াল করে দেখেন নেপালে কিন্তু একটা গণতান্ত্রিক সংবিধান হওয়ার পরেও দুর্নীতির কারণে নেপালে কিন্তু আরেকটা গণ অভ্যুত্থানের মুখে পড়েছে। আমরা এখনো ফার্স্ট ফেজটা পার করতে পারিনি। যদি একটা গণতান্ত্রিক নতুন সংবিধান আমরা তৈরি করতে পারি, এর পরের ধাপটাই হবে হচ্ছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হবে। একদম এবারের আন্দোলন কি দুর্নীতির বিরুদ্ধে ছিল না? দুর্নীতির আগের ধাপে তো আপনি তো লুট হয়ে যাচ্ছে, ব্যাংক লুট করে ফেলতেছে, শেয়ার বাজার লুট করে ফেলতেছে। অভ্যুত্থানের পরে কি সেটা পরিবর্তন হয়েছে? প্রথমত একটা মানে এই রাষ্ট্র ছিল একটা লাইনচ্যুত ট্রেন, এটা যেদিকে যাচ্ছিল শুধু ধ্বংস করতেছিল। আমরা চেষ্টা করছি তাকে থামানোর জন্য, এখন থামায় এখন ওইদিকে আবার কেউ নিয়ে যেতে চায়। আমরা এটাকে ট্র্যাকে আনতে চাই, প্রথমত একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে। এরপরে হচ্ছে শুরু হবে এটা যাতে সঠিক পথে চলে, কোনো রকম দুর্নীতি যাতে না হয়। তো এটা আমাদের প্রাইমারি কাজটাই এখনো ধরেন বাকি রয়ে গেছে। প্রাইমারি কাজটাই আমরা মনে করি রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা, ওই কাজটাই এখনো বাকি রয়ে গেছে। এবং এটার সাথে এটা অবশ্যই রিলেটেড।
সেটি কিভাবে আপনারা করবেন মনে করছেন? মানে এখন গেল 1 বছরে আপনাদের দুজন উপদেষ্টাও আছে সরকারে, তারাও তো এমন কোনো নজির দৃষ্টান্ত স্থাপন করতে পারেন নাই যে হ্যাঁ তারা চেষ্টা করেছেন, পারেন নাই, এরকম কিছু কি হয়েছে? ভাই আমাদের কথা বলেছেন, এইটা প্রথমেই বলেছেন এটা সবার সরকার, এবং এই যে সিস্টেমটা আছে, যে সিস্টেমটাকে ধরেন বহাল রাখার জন্য, মহান সংবিধানকে বহাল রাখার জন্য সবাই উঠে পড়ে লাগছে। সরকার গঠনের আগে এখানে অ্যাটর্নি জেনারেল অফিস বসছে, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রথমেই 106 দিয়ে আপনার গণ অভ্যুত্থানকে এই পুরনো সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সবাই এটাকে টিকিয়ে রাখার জন্য চতুর্দিক থেকে বন্দোবস্ত করে। সংবিধান বাতিল করা যায় নাই, রাষ্ট্রপতিকে সরানো যায় নাই, একটা গণ অভ্যুত্থানের ডিক্লারেশন দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে। 1 বছর পরে কোনো রকম একটা ধরনের ডিক্লারেশন এসছে, কোনো কিছু করা যায়নি। ওই পুরনো সিস্টেম এখনো বহাল আছে, সেই পুরনো আমলাতন্ত্র, পুরনো পুলিশ, পুরনো মিলিটারি, পুরনো সংবিধানকে তারা বহাল করে রাখতে চাচ্ছে। আমরা এটা পুরো সিস্টেমের বিপক্ষে আমরা দাঁড়াইছি। আমরা বলছি যে এই কলোনিয়াল, উনি বললেন ওয়েস্টমিনিস্টার, আমরা এটাকে বলি কলোনিয়াল। এই কলোনিয়াল লুটপাটের সিস্টেম থাকতে পারবে না, আপনাকে একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে যেতে হবে। সেটাই হচ্ছে প্রধানত আমাদের কাজ। জি, একটু যেন প্রসার আহমেদ ঠাকুর, একটু আপনার কাছ থেকে জানতে চাই, নিশ্চয়ই আপনি বেশ কিছু উত্তর দিবেন, তারপর আমি একটু ছোট করে আসলে একটি বিষয়ও জানতে চাই যে 17 বছরে যেটি আনি ভাই বলছিলেন 17 বছরের আন্দোলন, সেটি আসলে কেন এখনকার সময়ের মানদণ্ড আসলে হতে পারে রাষ্ট্রের কে পক্ষে বা বিপক্ষে? 17 বছরের আন্দোলন দিয়েই কি আসলে এই আন্দোলনটি হয়েছে কিনা, জুলাই আন্দোলন, কিংবা জুলাই আন্দোলনে যেসব সাধারণ মানুষ অংশ নিয়েছিল তারা তো 17 বছর সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয়, তাই বলে কি তারা এখনকার রাষ্ট্রবিরোধী? এমন তো নয়। আমি তা মনে করি না। তবে 17 বছর আর বিষয়টা তখনই আসবে যখন বলবেন হাসিনা খুব খারাপ ছিল। কেউ যদি বলেন যে হাসিনা খুব খারাপ ছিল, তখন 17 বছরের কথাটা তার সাথে আসবে। জুলাইয়ের পরে তো সাধারণ মানুষও বলছে। তো শুনুন, আমি আপনাকে বলি, আমাদের সাবেক এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী, তিনি বলেছেন যেটা আমার ভাই উত্তর দিয়েছেন, আমার ভাইয়ের উত্তরের সাথে আমি একমত। আচ্ছা, তবে একটু আমি যোগ করতে চাই আর কি, ভাই সাপ্লিমেন্ট করি। 17 বছরে কমিউনিস্ট পার্টি, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কেউ কোনো অনুষ্ঠান, মাহফিল, এই যে শেখ হাসিনার খুনি জল্লাদ আসাদুজ্জামান খান কামালকে নিয়ে করে নাই। আমার ভাইয়েরা করেছেন। আমার ভাইয়ের 2 আমির গিয়ে গাড়ির থেকে নামিয়ে এনেছেন। আপনি দেখবেন অত্যন্ত, এটা কি বললেন, আমি এটার ব্যাখ্যা না, আসাদুজ্জামান খান কামাল আপনাদের আসাদুজ্জামান খান অনুষ্ঠানের কামালকে অতিথি করে আপনারা অতিথি অনুষ্ঠান ছিলেন। করেছেন। কোন জায়গায় করছি না, করেছেন, মিথ্যা। না, এটা সত্য। আমি অনেকগুলি ছবি দিতে পারি, অনেকগুলি ছবি দিতে পারি, অনেকগুলি ছবি দিতে পারি, ছবি বাই করেন, এবং ছবি না ভিডিও। এইটা আচ্ছা, শুনে এইটা হেফাজত করেছে, এইটা হেফাজত করেছে, বিভিন্ন দল করেছে, কিন্তু ভাই আমি আপনাকে বলতেছি, আমরা তো ওনার সাথে কখনোই কোনো কথাই বলি। শেষ করি, বলেন। হাসান মাহমুদকে নিয়ে আমার ভাইয়ের 2 আমির সাহেব, 2 আমির করে, 2 আমির কি, এই যে আমির আর কি, আমির সাহেব আর কি, ফয়জুল করিম আর ওনার বড় ভাই, যে ওনার 2 জন হাসান মাহমুদকে নিয়ে অনুষ্ঠান করেছেন একই সাথে। এখানে বরকতুল্লাহ বলেছিল না আওয়ামী লীগ বিএনপি সবাইকে নিয়ে, তো এটা হলো আমাদের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন, এটা রাজনৈতিক একটা সাংগঠনিক প্রোগ্রাম। আপনি খালি হাসান মাহমুদ খালি বরকতুল্লাহ ভুল কথা বলেন না কেন? তো তারপরে আসুন, এই গণ অধিকার কথা বলেন না কেন? এনসিপির কথা বলেন না কেন? এনসিপি ছিল না, বিএনপি তো এদেরকে অতিথি করে, এই খুনি কামালকে বা হাসান মাহমুদকে অতিথি করে কোনো অনুষ্ঠান করে নাই, ওয়ার্ড প্রতিনিধি আর ইউনিয়ন প্রতিনিধি। আচ্ছা আসুন, আপনি যেটা বললেন যে আমার ভাইয়ের ওই যেটা বললেন যে দুর্নীতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে, এখনো হচ্ছে। কিভাবে দেখুন, 2 ছাত্র নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি কুমিল্লায় 2400 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছেন। তার নিজ উপজেলায় 450 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছেন। পুরো টাকা ওনার পকেটে গেছে ভাই, একই সাথে পুরো টাকাটা কি ওনার পকেটে গেছে? একই সাথে, না না, দুর্নীতি কিভাবে আমি বোঝাচ্ছি, একই সাথে দেখুন হাসনাত আব্দুল্লাহর এখানে আসলে এখন 350 কোটি টাকা, দেখুন কাজ নিয়েছে, কি টাকা নিয়ে গেছে তারা পকেটে। পিরোজপুর উপজেলায় 13 কোটি টাকা, খাগড়াছড়ি জেলায় 14 কোটি টাকা, কক্সবাজার জেলায় 16 কোটি টাকা, রাঙ্গামাটিতে 16 কোটি টাকা, জয়পুরহাটে 17 কোটি টাকা, মানে 13 থেকে 17 কোটি টাকা জেলাগুলির জন্য। আর আপনি যে আপনার উপজেলায় সেটি তো আসলে কাজ নিয়েছে, সেটি তো আসলে টাকা নেয় না, কাজ নিয়েছে, সেটি বলতে পারেন যে এলাকার কাজ করেছে, অন্যদেরকে করছে কিনা। জি, আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ।